আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আমি সোফিয়া। দেশ বিদেশ থেকে যারা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হলো বিএনপির নারী ক্ষমতায়ন। আলোচনা করব আইনি পেশা থেকেও চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাজনীতিতে সরগরম হয়ে থাকতেন এবং আওয়ামী সরকারের আমলে আদালতে মানসিক নির্যাতনের শিকার হন। তিনি হলেন অ্যাডভোকেট হাসনা হেনা। অ্যাডভোকেট হাসনা হেনা, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগতম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আপনি কত সাল থেকে আইনি পেশায় যুক্ত হয়েছেন? আমি 2006 সাল থেকে আইনি পেশায় জড়িত। একেবারে এনরোল হয়েছে আমার 2006 সালে, কিন্তু তারও 3 বছর আগে আমি আমার বাবার সাথে আসা যাওয়া করতাম প্রতিদিন। আপনি তো চট্টগ্রামের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক সহ অনেক পদে দায়িত্ব পালন করেছেন জি এবং আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সহ সম্পাদকও ছিলেন। জি ক্রীড়া সম্পাদক ছিলাম, সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক আচ্ছা, ছিলাম 2018। আমরা যতটুকু জানতে পারলাম পরবর্তীতে 2022 সালে আপনার সনদ স্থগিত করা হয়েছে। জি, কেন করা হলো? এটা আসলে বলতে গেলে আমি 2-3 ঘন্টায় শেষ হবে না, এখানে সবাই বিরক্ত হবেন। আমি খুব ছোট্ট ভাষায় বলি, অল্প সময় নিয়ে বলি। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলাম। তখন আমাদের সেক্রেটারি ছিলেন AHM জিয়াউদ্দিন। উনি ওনার ক্ষমতার অপব্যবহার করে, যেটা আমাদের গঠনতন্ত্রে নিয়ে আমার সনদ স্থগিত করেন। এবং এখানের মধ্যে আমাদের ঐক্যের সাথে যারা ছিল, আমরা যেমন ঐক্যভাবে নির্বাচিত হই, অনেকে আমাদের দল বিএনপির সাথেও আরো অনেকে থাকেন যারা নির্বাচন করেন, এদের অনেকে জড়িত ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার যে গঠনতন্ত্রে আমাদের শুধুমাত্র 2 ভাবে একজনের সনদ বাতিল করতে পারে। এক হচ্ছে আমি যদি টাকা মানে নষ্ট করি কোনো হিসাব ছাড়া, আর একটা হচ্ছে আমি যদি ডিউস না দিই। গঠনতন্ত্রে নাই। উনি ওনার নিজের ক্ষমতা বলে আমার সনদটা স্থগিত করে শুধুমাত্র আমাকে রাজনৈতিক প্রতিহিংসা কারণে এবং আমার কণ্ঠ রোধ করার জন্য আমাকে অনেকভাবে নির্যাতন করেছে মানসিকভাবে। আমি মানসিকভাবে আসলে অনেক বিপর্যস্ত তখন ছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। আমার বিশ্বাস ছিল সত্যের জয় হবে, এই আশা নিয়ে আমি এগিয়ে গিয়েছি এবং আমি ইনশাল্লাহ আমি সফল কাম। এখন আমি ভালো আছি, অনেক ভালো। আরো অনেক কথাই বলার আছে, এক সময় বলবো। সেটা আমার অনেক কষ্টের সময়, অনেক দুঃখের সময়। আসলে এই সময়গুলো আমি চাই যে আপনাদের সাথে আমি যদি বলি তখন বুঝবেন যে আসলে আমরা কি সময় তখন পার করেছি। আপনি তো দীর্ঘ 15 বছর আদালত প্রাঙ্গণে বিএনপির মিটিং এর সামনে সারি থেকে আন্দোলন জি করেছেন। জুলাই আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর ভূমিকাও রেখেছেন। জি এখন আপনার চাওয়া বা প্রত্যাশা কি? আসলে আমরা পরিবারের মতো, আমরা প্রতিটা রাজনৈতিক পরিবার, আমরা বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী আইন যে আদর্শে আমরা বিশ্বাসী, আমরা প্রতিটা মানুষকে আমরা ভাবি আমাদের পরিবারের একটা অংশ। একটা পরিবারে যখন একজন মানুষ খুব কষ্ট করে, স্বাভাবিকভাবে সে চাইবে যে আমাকে একটা দায়িত্ব দেওয়া হোক, যে দায়িত্ব আমি আরো ভালো করে পালন করতে পারবো, যে দায়িত্ব পেলে আমি মানুষের জন্য আরো ভালোভাবে কাজ করতে পারবো। এই কারণে আমার চাওয়া পাওয়া অবশ্যই আছে। এখন চাওয়া পাওয়া আমার থাকলে তো হবে না, দলের নীতি নির্ধারণের ব্যাপার আছে, আরো অনেক নেতারা আছেন আমাদের, ওনারা যেটা ভালো মনে করবেন সেটাই দিবেন। আমি তো চাইবো। বিএনপি সরকার গঠন হয়ে সংরক্ষিত নারী আসনে কাজ চলছে, চট্টগ্রাম থেকে অনেকের নামের তালিকা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আপনার কি কি মতামত বা আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আসলে এটা তো অনেক ভালো ব্যাপার যে আগে ছিল নারী কিন্তু 30টা আসন, এখন কিন্তু 50টা আসন। নারীর ক্ষমতায়ন খুব বেশি জরুরি। আমি এটাকে পজিটিভ ভাবেই দেখি যে প্রতিটা নারী এগিয়ে আসুক, সমাজ উন্নত হোক। আমি দায়িত্ব পেলে আমি সবচেয়ে বেশি কাজ করবো মেহনতি এবং শ্রমজীবী মানুষের জন্য, যারা রুট লেভেলের। এরা সবসময় অবহেলিত থাকে, এদেরকে নিয়ে সবাই রাজনীতি করে, কিন্তু যখন হয়ে যায় তখন এদের দিকে কেউ তাকায় না। আমি এখনই অলরেডি আমি আমার আশেপাশে করি, আর অনেক আগ থেকে করতাম, এখনো করি। আমার সে মানসিকতা আছে, আমি দায়িত্ব পেলে আরো ভালোভাবে করতে পারবো। আমার শেষ প্রশ্নটি হলো, জি, বিএনপি সরকার নারী ক্ষমতায়নকে কিভাবে দেখছেন? বিএনপি সরকার নারী ক্ষমতায়নের জন্য যথেষ্ট কাজ করছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ 2009-এ খুব স্পষ্টভাবে আছে কিন্তু, যে 2020 সালের মধ্যে কেন্দ্র থেকে এবং থানা পর্যায়ে প্রতিটা কমিটিতে নারীর কমপক্ষে 33% অংশগ্রহণ বাধ্যতামূলক করার জন্য। কিন্তু আসলে আমরা সেই ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে আছি। এটা আসলে আমাদের রাজনৈতিক বিভিন্ন দল বা অবকাঠামো, সামাজিক অবস্থা, অনেক কিছুর উপরে নির্ভর করে, অর্থনৈতিক অবস্থা আছে। কিন্তু আমাদের বিএনপি সরকার কিন্তু চেষ্টা করছেন। আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই বর্তমান যে সরকার আসছেন, অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী যারা আছেন, প্রত্যেকে কিন্তু নিজ নিজ জায়গায় এখন সবাই একই কথা বলছেন যে আমি যেমন আছি 10 আসনে সাইদ আল নোমান সাহেব, তেমনি আমাদের অর্থমন্ত্রী যেমন আমির খসরু মাহমুদ সাহেব, উনিও সবাই
মীর হেলাল সাহেব সবাই কিন্তু চাচ্ছেন যার যার অবস্থানে থেকে কিভাবে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিতে পারি। এবং আমরাও চাই, আমরা ক্ষুদ্র কর্মী, আমরা অনেক ছোট, আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই, জানতে চাই। আমরা চাই যে ওনাদের আদর্শে আমরা সামনের দিকে আগাবো, আমরা কাজ করতে চাই এবং চেষ্টা করছেন আমাদের দল, খুবই চেষ্টা করছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে ফ্যামিলি কার্ড, তারেক জিয়া ফ্যামিলি কার্ড প্রতিটা মহিলাদের জন্য ঘরের এটা করেছেন, এটা অনেক পজিটিভ একটা ব্যাপার। সবাই খুব উৎসাহী হয়, আমাকে জিজ্ঞাসা করে, আমার অনেক ভালো লাগে। আবার অনেক দুষ্টামি করে বলে, আপা ছেলেরা বলে আমাদের জন্য করে নাই, আমি বলছি না আপনাদের জন্য করবে না, এটা শুধু মহিলাদের জন্য। আসলে আমরা চাই মহিলারা এগিয়ে আসুক, আরো এগিয়ে আসুক, এটাই চাও আমাদের। আর আপনার নারীকে নিয়ে আপনার পরিকল্পনা কি? আমার পরিকল্পনা আছে নারীদেরকে শিক্ষা ক্ষেত্রে উন্নত করা, ওদের যে অধিকার, শুধু অধিকার শিক্ষা ক্ষেত্রে না, প্রতিটা মানুষ যে বিনয়ী হতে হবে, আমাদের দায়িত্ব কি সমাজের প্রতি, শুধু আমি ভালো চললে হবে না, আমাদের আশেপাশে মানুষকে একটু ভালো করে দেওয়া। এবং বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন মানবাধিকার সংগঠন, এদের সবাইকে নিয়ে সুন্দর পরিবেশ তৈরি করা, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। শুধু লেখাপড়া কাজ তা না, একটু বিনোদনেরও দরকার আছে। সবকিছু মিলে আমরা যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব আমরা, এটাই হচ্ছে আমার চাওয়া। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ একদিন এগিয়ে যাবে, বিশ্বে স্থান করে নেবে, এটা আমাদের প্রত্যাশা, সবারই প্রত্যাশা। এতক্ষণ শুনছিলাম বিএনপির এক নারী যোদ্ধার কথা, তার রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত কথামালা শুনলাম। রয়ে গেছে তার জীবনের অনেক অজানা রাজনৈতিক যুদ্ধের কথা। আমরা শুনবো আরেকদিন। আশা করি বিএনপি সরকার হাসনা হেনা আপাকে মূল্যায়ন করবেন। আমরা সেই আশায় থাকবো বা অপেক্ষায় থাকবো। আজ এই পর্যন্ত, দেখা হবে আবারও কোনো রাজনৈতিক মাঠে বা অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।